তো আজকে আমরা পড়ব হচ্ছে সমযোজী বন্ধন সম্পর্কে। সমযোজী বন্ধন কাকে বলে সবাই জানো, এটা আমি আর জিজ্ঞেস করতেছি না। কোভ্যালেন্ট বন্ড, তাহলে দুটো অধাতুর পরমাণু পরস্পরের সাথে ইলেকট্রন শেয়ারের মাধ্যমে যে বন্ধন গঠন করে তাকে সমযোজী বন্ধন বলে। সহজ সংখ্যা, 19-এও পড়ছো। আমরা এই বিষয়গুলোতে যাব না। সমযোজী যৌগ কাকে বলে, তাহলে সমযোজী বন্ধনের মাধ্যমে যে যৌগ গঠিত হয় তাকে কি সমযোজী যৌগ বলে। সমযোজী যৌগের কিছু বৈশিষ্ট্য আছে, ধর্ম আছে, সেগুলো তোমরা 19-এও কিছু পড়ছো, যে সাধারণত সমযোজী যৌগের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কম। অধিকাংশ সমযোজী যৌগ হচ্ছে কি পানিতে অদ্রবণীয়, অপোলার প্রকৃতির। উদ্দায়িতা সাধারণত সমযোজী যৌগের বেশি। তারপর সমযোজী যৌগগুলো কিছু গ্যাসীয় হতে পারে, কিছু তরল হতে পারে, কিছু কঠিন হতে পারে, ইত্যাদি বিষয়গুলো কেন হয় তার ব্যাখ্যা বিশ্লেষণে আমরা আস্তে আস্তে জানবো আর কি বিষয়গুলো। আমরা আজকে প্রথমে সমযোজী বন্ধন গঠন সম্পর্কে জানবো। তো তোমরা 19-এ সমযোজী বন্ধন গঠন ডায়াগ্রাম চিত্রের মাধ্যমে এভাবে দেখছো যে হাইড্রোজেনের একটা পরমাণু, যোজনী স্তরে একটা ইলেকট্রন আছে, আর একটা হাইড্রোজেন পরমাণুর সাথে এটার কি হয়, ইলেকট্রন শেয়ার হয়। তাহলে এক জোড়া ইলেকট্রনের মাধ্যমে একটা সমযোজী বন্ধন গঠিত হয়। সমযোজী শব্দটাকে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে সমান সংখ্যক যোজনী, এটা দ্বারা কি সমযোজী। তাহলে পরমাণুর যোজনী স্তরের সমান সংখ্যক বিজোড় ইলেকট্রন অর্থাৎ যোজনী ইলেকট্রন শেয়ারের মাধ্যমে যে বন্ধন গঠিত হয় তাকে সমযোজী বন্ধন বলে। যেমন একটা হাইড্রোজেনের যোজনী স্তরে একটা ইলেকট্রন আছে, একটা ক্লোরিনের যোজনী স্তরে 7টা ইলেকট্রন আছে, কিন্তু তার যোজনী এক, বিজোড় ইলেকট্রন আছে একটা। তাহলে ওই বিজোড় ইলেকট্রন বা যোজনী ইলেকট্রনটা দ্বারা সে কি করতে পারে, হাইড্রোজেনের সাথে ইলেকট্রন শেয়ার করে বন্ধন গঠন করতে পারে। তাহলে এই যে সমান সংখ্যক যোজনী ইলেকট্রন শেয়ারের মাধ্যমে যে বন্ধন গঠিত হয় সেটাই হচ্ছে সমযোজী বন্ধন। এখন এগুলো হচ্ছে প্রাথমিক আলোচনা, তোমরা 19-এ যেগুলো শিখছো। আমি আসি তোমাদের ইন্টারমিডিয়েটের ধারণায়। এখন আমরা অরবিটালের অধিক্রমণের ধারণার উপর ভিত্তি করে সমযোজী বন্ধন শিখব। তো অরবিটালের অধিক্রমণ দুই ভাবে হতে পারে, একটা হচ্ছে মুখোমুখি বা সামনাসামনি অধিক্রমণ, যেটা একটা অক্ষ বরাবর হয়, আর একটা পাশাপাশি বা সমান্তরাল অধিক্রমণ, যেটা পাশাপাশি দুটা লম্বভাবে অবস্থিত অরবিটালের অধিক্রমণে হয়। এই বিষয়গুলো আমরা জানবো। তো একটা বিষয় দেখো, হাইড্রোজেন পরমাণুর সাথে যখন হাইড্রোজেন পরমাণু বন্ধন গঠন করে, আমরা একটা সমযোজী বন্ধন কে একক একটা রেখার মাধ্যমে প্রকাশ করব। তাহলে এই যে রেখাটা দিলাম এটা হচ্ছে আসলে একটা সমযোজী বন্ধন। আবার অক্সিজেন পরমাণুর সাথে যখন অক্সিজেন পরমাণু বন্ধন গঠন করে, অক্সিজেনের যোজনী 2, তাহলে এরা পরস্পরের সাথে দ্বিবন্ধন গঠন করবে। এভাবে একটা অক্সিজেন অণু গঠিত হয়, এটা O2। একটা নাইট্রোজেন পরমাণুর সাথে যখন একটা নাইট্রোজেন পরমাণু বন্ধন গঠন করে, তখন নাইট্রোজেন নাইট্রোজেন ত্রিবন্ধনের মাধ্যমে দ্বিপরমাণুক নাইট্রোজেন অণু গঠিত হয়। তাহলে এটাকে বলা হয় একক বন্ধন, এটাকে বলা হয় দ্বিবন্ধন, আর এটা হচ্ছে ত্রিবন্ধন। তাহলে সমযোজী বন্ধন সংখ্যার ভিত্তিতে 3 প্রকার। সংখ্যার ভিত্তিতে সমযোজী বন্ধন কয় প্রকার? কুলসুম বলো। 3 প্রকার। কি কি? একক বন্ধন, দ্বিবন্ধন আর ত্রিবন্ধন। ত্রিবন্ধন। আচ্ছা, এখন একটা বিষয় বলে দিই তোমাদেরকে, অরবিটালের অধিক্রমণের ভিত্তিতে সমযোজী বন্ধন 2 প্রকার। একটা হচ্ছে সিগমা বন্ধন আর একটা পাই বন্ধন। তাহলে অরবিটালের অধিক্রমণের উপর ভিত্তি করে সমযোজী বন্ধন কয় প্রকার? 2 প্রকার। 2 প্রকার। কি? সিগমা বন্ধন, পাই সিগমা বন্ধন বন্ধন আর পাই বন্ধন। এখন একটা বিষয় বলে দেই, সকল সিঙ্গেল বন্ড একক বন্ধন যেটা, সেটা হবে সিগমা বন্ধন। এটা সিগমার সাইন, এরকম অনেকটা সিগমা। আচ্ছা, তো সকল একক বন্ধন হচ্ছে কি সিগমা বন্ধন। তাহলে কার্বন হাইড্রোজেন একক বন্ধন সিগমা বন্ধন, কার্বন নাইট্রোজেন একক বন্ধন সিগমা বন্ধন। তাহলে যত একক বন্ধন আছে সবগুলোই সিগমা বন্ধন, মাথায় রাখবা।
দ্বিবন্ধনের একটা সিগমা বন্ধন আর একটা পাই বন্ধন। দ্বিবন্ধনের কি একটা সিগমা আর একটা সিগমা পাই। একটা পাই পাই। একটা পাই। তো সবসময় মনে রাখবে যে সিগমা বন্ধন আগে গঠিত হয়, তারপর পাই বন্ধন গঠিত হয়। সিগমা বন্ধন গঠিত না হওয়া পর্যন্ত পাই বন্ধন গঠিত হবে না। আচ্ছা, ত্রিবন্ধনের ক্ষেত্রে কি হবে তাহলে? বন্ধনগুলো কি কি বন্ধন একটা হবে? সিগমা বন্ধন, দুইটা পাই বন্ধন। একটা সিগমা বন্ধন, দুটা পাই বন্ধন। দুইটা পাই বন্ধন। এটা মাথায় রাখবা। তাহলে কার্বন নাইট্রোজেন যদি দ্বিবন্ধন হয় তাহলে একটা সিগমা আর একটা কি একটা পাই। পাই, সিগমা পাই। আর কার্বন নাইট্রোজেন যদি কি হয় ত্রিবন্ধন হয়, একটা সিগমা দুইটা পাই। একটা সিগমা দুইটা পাই। আর দ্বিবন্ধন যেখানেই হোক না কেন একটা সিগমা একটা পাই। ওকে, এগুলো হচ্ছে বেসিক ধারণা। এখন আমরা একটু দেখবো যে দুটি অরবিটালের মুখোমুখি বা সামনাসামনি অধিক্রমণে যে সমদ্বি বন্ধন গঠিত হয় তাকে কি বলে? সিগমা বন্ধন বলে। কি বলা হচ্ছে এখানে? মুখোমুখি বা সামনাসামনি অধিক্রমণে যে বন্ধন গঠিত হয় তাকে কি বলা হচ্ছে? সিগমা বন্ধন। সিগমা বন্ধন। স্যার অধিক্রমণ স্যার অধিক্রমণ কথাটা মানে কি? আসতেছি, অবশ্যই জানাবো। অধিক্রমণ ইংরেজি হচ্ছে ওভারল্যাপিং। তো সাধারণত বাংলার ইংরেজির শব্দের মানে জানতে চাইলে আমরা বাংলাটা করি। কারণ তোমরা কি বাংলার মানেটা জানতে চাইলে আমি ইংলিশটা জানাই দিলাম, বুঝছো কি? জি স্যার। তাহলে অধিক্রমণের ইংরেজি কি? ওভারল্যাপিং। এটা আসলে হচ্ছে অরবিটাল কাকে বলে জানো? জি স্যার। কাকে বলে? কি কেউ একজন বলো, অরবিটাল কাকে বলে? স্যার ইলেকট্রন সমূহ উপশক্তি স্তরে ঘোরার পর উপশক্তি স্তরে ঘুরলে তাকে যে উপশক্তি শক্তি একটি স্তরটাকে অরবিটের অরবিটাল বলে। আচ্ছা, সহজ সংজ্ঞা একটা বলে শক্তি দেই। স্তরে মনে করো এটা একটা পরমাণু। পরমাণুর ভিতরে এই অঞ্চলটাতে ইলেকট্রন ঘনত্ব সবচেয়ে বেশি, আর এখানে দেখা যাচ্ছে ইলেকট্রন ঘনত্ব কম। তাহলে যে জায়গাটাতে ইলেকট্রন ঘনত্ব বেশি সেই অঞ্চলটাকে কি বলা হয়? অরবিটাল। অরবিটাল। সহজ সংজ্ঞা, এই সংজ্ঞাটা আমাদের এখানে থাকবে। এটা হচ্ছে অরবিটাল। আর যে জায়গায় ইলেকট্রন ঘনত্ব নাই বললেই চলে, ইলেকট্রন ঘনত্ব প্রায় জিরো, তাকে কি বলে? নোড। জিরো। নোড নোড। নোড এটা বলা হয়েছিল না, নোড। আর যে তল বরাবর ইলেকট্রন ঘনত্ব শূন্য, মনে করে একটা তল বরাবর নোডাল তল। নোডাল তল, এগুলা পড়ছো। তো এখন মনে করো এস অরবিটাল, তার মানে এর মধ্যে ইলেকট্রন ঘনত্ব থাকবে। এখানে যদি একটা ইলেকট্রন থাকে ওখানে ইলেকট্রন ঘনত্ব কি থাকবে? বেশি থাকবে। এই জায়গাটাতে ইলেকট্রন থাকতে পারে। আচ্ছা, এখন মনে করো ইলেকট্রন মেঘ। এই মেঘ মানে ওই ইলেকট্রনটা আসলে স্থির থাকে না, ঘুরতে থাকে। তাহলে মনে হবে ওখানে অনেকগুলো ইলেকট্রন আছে, এরকম বিষয়টা। আচ্ছা, এখন দেখো একটা অরবিটালে একটা ইলেকট্রন আছে, আরেকটা অরবিটালে আরেকটা ইলেকট্রন আছে। তাহলে এখানে তো ইলেকট্রন স্থির থাকে না, ঘুরতে থাকে। আচ্ছা, আমরা জাস্ট এখানে বৃত্তের দ্বারা জাস্ট এর এরিয়াটা বুঝালাম। আসলে এরকম কোনো রেখা না এখানে। এরকম হতে পারে ইলেকট্রন মেঘের একটা অঞ্চল। তাহলে যদি এখানে একটা ইলেকট্রনও থাকে, ওই ইলেকট্রন ওখানে বেশি ঘোরাফেরা করার কারণে এটা কি? ইলেকট্রন মেঘের অঞ্চল। তাহলে আরেকটা অরবিটাল যেটা আছে সেটা যদি এর সাথে ওভারল্যাপিং হয়, সেটা কি হচ্ছে? এর সাথে ওভারল্যাপিং মানে তাদের ইলেকট্রন মেঘের মধ্যে কি ক্রসিং হবে। কি হবে? তাহলে ক্রসিং হচ্ছে কোন জায়গাটায় বলতো? একটু জায়গায় না? স্যার ওটা কি একটা শক্তি স্তরের দুটা অরবিটালে এমন ক্রসিং, না না দুইটা? না, ভিন্ন পরমাণুর ভিন্ন পরমাণুর মধ্যে ইলেকট্রন মেঘের ক্রসিং হবে। ধরো হাইড্রোজেনের একটা ইলেকট্রন 1s অরবিটালে আছে, তাহলে এই হাইড্রোজেনের 1s অরবিটালের ইলেকট্রন মেঘের সাথে
আরেকটা হাইড্রোজেন পরমাণুর 1s অরবিটালের ইলেকট্রন বেগের কি ক্রসিং হবে। তাহলে এটাকে ক্রসিংটাকে আমরা সহজভাবে এভাবে দেখাই। ক্রসিং এর পর ওই ইলেকট্রন দুটো যে থাকবে, এখানে একটা ইলেকট্রন, এখানে একটা ইলেকট্রন, ওই দুটো ইলেকট্রন আর অন্য জায়গাগুলোতে থাকবে না, এই যে যে জায়গায় ক্রসিং হবে সেই জায়গায় থাকবে। তাহলে এখানে ওই দুটো ইলেকট্রন ঘুরতেই থাকবে। তাহলে এই জায়গাটাকে কি বলে জানো? দুটো পারমাণবিক অরবিটালের অধিক্রমণে অণু গঠিত হয়। অণু গঠনের পর আর পারমাণবিক অরবিটালের কোনো অস্তিত্ব থাকে না। তাহলে অণু গঠনের পর অণুর যে অংশে ইলেকট্রন বেগের ঘনত্ব বেশি তাকে কি বলবো? অরবিটাল। এটা হচ্ছে আণবিক অরবিটাল। পরমাণুর যে আণবিক অংশে অরবিটাল। ইলেকট্রন বেগের ঘনত্ব বেশি তাকে বলে পারমাণবিক অরবিটাল। আর অণুর যে অংশে ইলেকট্রন বেগের ঘনত্ব বেশি তাকে কি বলবো? আণবিক অরবিটাল। আণবিক অরবিটাল। এখন তোমাদের বলে দেই, পরমাণুতে পারমাণবিক অরবিটাল sp d f এগুলোর আলাদা কোনো অস্তিত্ব থাকে না, সবগুলো কি হয়ে যায় আণবিক অরবিটালে রূপান্তরিত হয়ে যায়। এখন আণবিক অরবিটালের ধারণা বা বিশদ আলোচনা কোনো কিছুই তোমাদের এই ইন্টারমিডিয়েটের সিলেবাসে নাই। তার মানে এটা তোমাদের সিলেবাস বহির্ভূত। তাহলে আমরা আণবিক অরবিটালের ওই দিকে আর যাব না। কেন যাবে না? কারণ বুঝছো তো? জি স্যার। আচ্ছা, তোমাদের বইগুলোতেও আলোচনা নাই। এখন আসো, তাহলে এই যে এস অরবিটাল পরস্পরের সাথে অধিক্রমণ করলো এবং কি তাদের একটা সাধারণ অঞ্চল তৈরি হলো না? এই যে সাধারণ অঞ্চলটা ইলেকট্রন বেগের ক্রসিং হচ্ছে, এই ক্রসিংটাকেই বলা হয় কি ওভারল্যাপিং বা অধিক্রমণ। বিষয়টা কি বুঝছো? জি স্যার। জি স্যার। এখন বলছে এই মুখোমুখি বা সামনাসামনি অধিক্রমণ যে বিষয়টা, এটা একই অক্ষ বরাবর হবে। একই অক্ষ বরাবর। মনে করো এটা এক্স অরবিটাল যদি হয়, তাহলে এটাও এই এস অরবিটালের কি হবে? এটা যদি এক্স অক্ষ হয়, তাহলে এই দুটা অরবিটালের অধিক্রমণ হবে এক্স অক্ষ বরাবর, অথবা ওয়াই অক্ষ বরাবর, অথবা জেড অক্ষ বরাবর। কিন্তু একটা বিষয়, এস অরবিটালের কোনো ত্রিমাত্রিক ডাইমেনশন নেই। এটা ফুটবলের মতো গোলক, ফুটবলের মতো গোলক। যেমন পি এক্স অরবিটাল, এটা কি এক্স অক্ষ বরাবর বিস্তৃত না? পি ওয়াই অরবিটাল বা পি জেড অরবিটাল, এটা জেড অক্ষ বরাবর বিস্তৃত এরকম। কিন্তু এস অরবিটাল যেহেতু চতুর্দিকে সমানভাবে বিস্তৃত, সুষমভাবে বিস্তৃত, এটা এভাবে এক্স অক্ষ ওয়াই অক্ষ জেড অক্ষ বরাবর ভাগ করা যায় না। এ যেদিকেই অধিক্রমণ করুক না কেন, এটা মুখোমুখি অধিক্রমণ বা সামনাসামনি অধিক্রমণ। বুঝা গেছে কি? তার মানে এস অরবিটাল অধিক্রমণে বন্ধন গঠন যেটা হবে সেটা সবসময় কি এক্স অক্ষ। সিগমা বন্ধন। সবসময় কি? ও সিগমা বন্ধন। যেহেতু এর অধিক্রমণ সবসময় কি মুখোমুখি না? জি স্যার। তাহলে এস অরবিটাল সবসময় মুখোমুখি অধিক্রমণ করে, আর তার দ্বারা গঠিত বন্ধনটা হবে কি বন্ধন? সিগমা বন্ধন। সিগমা বন্ধন। মাথায় থাকবে? জি স্যার। আচ্ছা, এখানে বলছে যে কোনো দুটি অরবিটাল। তাহলে যে কোনো অরবিটাল বলতে কি হতে পারে? একটা এস অরবিটাল আর একটা কি পি অরবিটাল। এখানে একটা ইলেকট্রন আছে, এখানে একটা ইলেকট্রন আছে, এদের মধ্যে অধিক্রমণটা হবে এরকম, এস অরবিটাল আর পি অরবিটাল। এটা অধিক্রমণের সাধারণ এলাকা। অধিক্রমণটা কি বুঝছো? জি স্যার। জি স্যার। ওকে, তাহলে এই অধিক্রমণে কি বন্ধন গঠিত হবে বলো তো? এই ফার্স্ট বলো। স্যার সিগমা পাই। পাই কেন? আমি বলছি এস অরবিটাল যখনই অধিক্রমণ করবে, কার সাথে করে করুক, এস অরবিটাল অধিক্রমণের মাধ্যমে যে বন্ধন গঠন করবে সেটা অবশ্যই সিগমা বন্ধন। কি বন্ধন? সিগমা বন্ধন। সিগমা। আচ্ছা, এস এর সাথে পি হলো, এস এর সাথে ডি, এস এর সাথে এফ, যা যে অরবিটালের অধিক্রমণ হোক না কেন, কি বন্ধন? সিগমা বন্ধন। এখন সিগমা আসো, বন্ধন। পি অরবিটালের সাথে পি অরবিটালের মুখোমুখি অধিক্রমণ হতে পারে পাই হবে এটা। না। কি বলছি আমি? শব্দটা কি ইউজ করছি? মুখোমুখি। মুখোমুখি বা সামনাসামনি অধিক্রমণ হলে কি বন্ধন গঠিত হয়? সিগমা। সিগমা সিগমা বন্ধন। বন্ধন।
সিগমা বন্ধন। এই এই অরবিটালের অধিক্রমণের মাধ্যমে সিগমা বন্ধন যে গঠিত হবে বা সমযোজী যে বন্ধন যে গঠিত হবে, সেই অরবিটাল গুলোতে একটা করে ইলেকট্রন থাকতে হবে, বিজোড় সংখ্যক ইলেকট্রন। জোড় সংখ্যক ইলেকট্রন থাকলে তারা সমযোজী বন্ধন গঠন করবে না। মাথায় থাকবে? আরেকবার বলেন স্যার। মনে করো এস অরবিটালে, এই যে 1s অরবিটালে দুইটা ইলেকট্রন আছে, এটা কি সমযোজী বন্ধন গঠন করতে পারবে? না স্যার। তাহলে সমযোজী বন্ধন গঠন করবে কারা? যাদের বিজোড় সংখ্যক ইলেকট্রন আছে। তাহলে px এ মনে করো একটা ইলেকট্রন থাকলে এটা বন্ধন গঠনে অংশগ্রহণ করবে, সমযোজী বন্ধন। কিন্তু px এ যদি দুটা ইলেকট্রন থাকে, এটা সমযোজী বন্ধন গঠন করতে পারবে না। py তে মনে করো একটা ইলেকট্রন আছে, তাহলে এটা সমযোজী বন্ধন গঠন করবে। py তে যদি দুইটা ইলেকট্রন থাকে, সমযোজী বন্ধন গঠন করতে পারবে না। তবে এই জোড় ইলেকট্রন বিশিষ্ট অরবিটাল গুলো আরেক প্রকার বন্ধন গঠন করে, নাম সন্নিবেশ সমযোজী বন্ধন। কি বন্ধন? সন্নিবেশ সংক্ষেপে এটাকে সন্নিবেশ বন্ধন বলে। তো এটা নিয়ে আমরা পরে আলোচনা করব। এখন দেখো, একটা মনে করো px অরবিটালে একটা ইলেকট্রন আছে, আর একটা px অরবিটালে একটা ইলেকট্রন আছে। তাহলে এদের অধিক্রমণটা কি হতে পারে? যে px অক্ষ এবং px অক্ষ দুটো একই অক্ষ বরাবর এসে অধিক্রমণ করবে। দুটা মনে করো বাস, এটা একটা রাস্তা, এদিক থেকে একটা বাস আসতেছে, এদিক থেকে আরেকটা বাস আসতেছে। তাহলে এটা মুখোমুখি সংঘর্ষ কখন হবে? যদি তারা কি একই রেখা বরাবর এসে একবারে কি পরস্পরের সাথে ধাক্কা লাগে। এটাকে কি বলে? মুখোমুখি ধাক্কা না, জি স্যার। সামনাসামনি ধাক্কা। তাহলে এটা মুখোমুখি সংঘর্ষ এরকম যদি হয়, এটাও এক্স অক্ষ বরাবর আসবে, এটাও এক্স অক্ষ বরাবর আসবে। তাহলে যে বন্ধনটা গঠিত হবে সেটাকে কি বলবো? সন্নিবেশ বন্ধন। সিগমা বন্ধন। সিগমা বন্ধন। আর এই অধিক্রমণটাকে কি বলবো? মুখোমুখি অধিক্রমণ, সিগমা বন্ধন। ওকে। তবে যৌগের কেন্দ্রীয় পরমাণু সিগমা বন্ধন সমূহ শঙ্কর অরবিটালের মুখোমুখি অধিক্রমণে গঠিত হয়। শঙ্কর অরবিটাল নতুন একটা টার্ম। আচ্ছা, শঙ্কর অরবিটাল কাকে বলতে পারে, মানে কি হতে পারে ধারণা করো দেখি। এখানে কি সংকর ধাতুর কিছু হবে? না, হাইড্রোজেনের মনে করো যুজনীয় স্তরে একটা অরবিটাল আছে 1s, এটা বন্ধন গঠনে অংশগ্রহণ করে। তাহলে এটাকে আমরা বলি পারমাণবিক অরবিটাল, অ্যাটমিক অরবিটাল। এখন কার্বনের যুজনীয় স্তরে 1s2 উত্তেজিত অবস্থায় চারটা বিজোড় ইলেকট্রন আছে মনে করো, 2s1, 2px1, 2py1, 2pz1। এরা পরস্পরের সাথে কি, এরা বন্ধন গঠনে অংশগ্রহণ করবে। একটা এস, তিনটা পি। এখানে অরবিটাল গুলো একই না একটু ভিন্ন আছে? ভিন্ন আছে। এস অরবিটাল আর পি অরবিটাল আলাদা। তাহলে জি স্যার। পরমাণু যুজনীয় স্তরের অরবিটাল গুলো যদি ভিন্ন হয়, ভিন্ন ভিন্ন অরবিটাল গুলো যদি বন্ধন গঠনে অংশগ্রহণ করে, তাহলে এরা সরাসরি বন্ধন গঠনে অংশগ্রহণ করে না। কি বললেন স্যার? পরমাণুর যুজনীয় স্তরের একাধিক প্রকারের যদি অরবিটাল থাকে, এস অরবিটাল আছে, পি অরবিটাল আছে, এরা কি একই প্রকার অরবিটাল না ভিন্ন প্রকারের অরবিটাল? ভিন্ন প্রকার অরবিটাল। তাহলে এরা যদি বন্ধন গঠনে অংশগ্রহণ করে, এরা সরাসরি পারমাণবিক অরবিটাল হয়ে বন্ধন গঠনে অংশগ্রহণ করে না। তারা কি করে? একে অপরের সাথে মিশ্রিত হয়। একে অপরের সাথে মিশ্রিত হয়। মিশ্রিত হওয়ার, এই মিশ্রিত হওয়ার মাধ্যমে নতুন অরবিটাল গঠন করে। এই নতুন যে অরবিটাল গুলো গঠন করে তাদের নাম কি? শঙ্কর অরবিটাল। শঙ্কর অরবিটাল।
একাধিক ধাতু মিশ্রিত হয়ে কি তৈরি করে? সংকর ধাতু। সংকর ধাতু। তাহলে একাধিক অরবিটাল মিশ্রিত হয়ে নতুন যে অরবিটাল তৈরি করে তাদেরকে কি বলবো? সংকর অরবিটাল। শঙ্কর অরবিটাল। সংকর অরবিটাল। এখন সংকর অরবিটাল যে তৈরি হবে সেই অরবিটাল গুলোর পারমাণবিক অরবিটাল গুলো কেমন হবে? কোন পরমাণুর যোজনী স্তরের অরবিটাল। কোন পরমাণুর যোজনী স্তরের অরবিটাল। যোজনী স্তরের অরবিটাল। এই অরবিটাল গুলো পরস্পরের সাথে মিশ্রিত হয়ে নতুন অরবিটাল তৈরি হবে। এক্ষেত্রে মনে রাখো একটা এস আর তিনটা পি অরবিটাল যদি মিশ্রিত হয় যে সংকর অরবিটাল তৈরি হবে তার নাম হবে sp3। তার নাম কি? sp3। যদি একটা এস আর একটা পি মিশ্রিত হয় তাহলে তার নাম কি হবে? sp। একটা এস আর দুইটা পি যদি মিশ্রিত হয় sp2। sp2। নামকরণ কি বুঝছো আর সংকর অরবিটালের? জি স্যার। জি স্যার। তবে এটা sp স্কয়ার বলা যাবে না, এটা sp কিউব বলা যাবে না। স্যার শুধু কি একটা এস দিয়ে আর বিভিন্ন শুধু একটা এসই থাকবে সব ক্ষেত্রে? এর যোজনী না, এর যোজনী স্তর অনুসারে আমাদেরকে খেয়াল করতে হবে। এখানে একটা এস আছে দুইটা পি আছে, তাহলে সংকর অরবিটাল কি হবে? sp2। sp2a হবে। তবে সাধারণত একটা এস এর বেশি হয় না যোজনী স্তরে। একটা এস এর বেশি কি থাকে? দুইটা এস থাকে কখনো? না স্যার। না স্যার। তাহলে যোজনী স্তরে একটা এস এর বেশি কখনো কোনো পরমাণুর হয় না। তবে যোজনী স্তরে একাধিক পি থাকতে পারে। পি উপশক্তি স্তরে অরবিটাল আছে কয়টা? 3টা। তাহলে 3টা পর্যন্ত পি অরবিটাল থাকতে পারে। 3টা পি অরবিটাল। ডি উপশক্তি স্তরে অরবিটাল আছে কয়টা? 5টা। তাহলে 5টা ডি হতে পারে। তো যাই হোক আমরা ওগুলাতে পরে আসবো। সাধারণত যৌগের কেন্দ্রীয় পরমাণুর সিগমা বন্ধন সমূহ সংকর অরবিটালের মুখোমুখি অতিক্রমণে গঠিত হয়। এটা খুব বুঝাই। মনে করো মিথেন। আচ্ছা এটা মনে করো মিথেন। এখানে বলছে সিগমা বন্ধন সমূহ, তাহলে এখানে সবগুলোই একক বন্ধন মানে কি সবগুলোই সিগমা বন্ধন না? জি স্যার। তাহলে এখানে কার্বনের সংকর অরবিটাল sp3 সংকর অরবিটাল। কার্বনের যোজনী স্তরে একটা এস ছিল তিনটে পি ছিল না? জি স্যার। তাহলে পরস্পর মিশ্রিত হয়ে কোন সংকর অরবিটাল তৈরি হবে? sp3। আচ্ছা অ্যাটমিক অরবিটাল এখানে কয়টা ছিল? পারমাণবিক অরবিটাল একটা দুইটা তিনটা চারটা ছিল না? 4টা। জি স্যার। তাহলে 4টি অ্যাটমিক অরবিটাল বা পারমাণবিক অরবিটাল যদি সংকরীকরণে অংশগ্রহণ করে যে সংকর অরবিটাল তৈরি হবে তার নাম sp3। বাট সংকর অরবিটাল তৈরি হবে কয়টা? 4টা। 4টা। তাহলে 4টি sp3। একটা এস 3টা পি। হ্যাঁ তাহলে 4টি sp3 সংকর অরবিটাল তৈরি হবে। আমরা এটাতে আসবো। তাহলে এটা একটা sp3 সংকর অরবিটাল, একটা sp3 এই সংকর অরবিটালের সাথে হাইড্রোজেনের 1s অরবিটালের মুখোমুখি অতিক্রমণে সিগমা বন্ধন গঠিত হবে। কি বলছে? কেন্দ্রীয় পরমাণুর সিগমা বন্ধনগুলো অবশ্যই সংকর অরবিটালের মাধ্যমে গঠিত হবে। কথা কি বুঝছো? জি স্যার। ওকে আচ্ছা এখন আসো দুটি অরবিটালের পাশাপাশি বা সমান্তরাল অতিক্রমণে যে সমযোজী বন্ধন গঠিত হয় তাকে পাই বন্ধন বলে। আচ্ছা তোমাদেরকে যদি আমি বলি এটা ইথিন অণুর গাঠনিক সংকেত। কার গাঠনিক সংকেত? ইথিন। আমাদের এই অরবিটালের অধিক্রমণ, সংকরীকরণ, তারপর সমযোজী বন্ধনের সিগমা বন্ধন, পাই বন্ধন, এগুলো নির্দেশের জন্য অবশ্যই যৌগের গাঠনিক সংকেত জানতে হবে। কোনো উপায় নাই গাঠনিক সংকেত না বুঝার। যদি কেউ চাও যে গাঠনিক সংকেত না বুঝে আমি করব, তার জ্ঞান পরিপূর্ণ হবে না। আচ্ছা তাহলে এখানে বলো এটা কার্বন হাইড্রোজেন একক বন্ধন, এটা কি ধরনের বন্ধন? সিগমা বন্ধন।
সিগমা বন্ধন। অন্যরা চুপচাপ কেন? মাইশা, তাসনিম, মাইশা, রাফিয়া সবাই চুপচাপ, মাঝে মাঝে একটু আওয়াজ দাও। এটা সিগমা বন্ধন। তাহলে কার্বন হাইড্রোজেন একক বন্ধন যেগুলো আছে সবগুলোই সিগমা বন্ধন। কার্বন কার্বন দ্বিবন্ধনের একটা কি বন্ধন? একটা সিগমা সিগমা একটা একটা পাই। পাই। একটা একটা সিগমা সিগমা একটা পাই। একটা পাই। একটা পাই। ওকে, তাহলে আমাদের এখানকার কোন বন্ধনটা মুখোমুখি অধিক্রমণে গঠিত হবে আর কোনটা পাশাপাশি অধিক্রমণে গঠিত হবে বোঝা গেছে না? সিগমা বন্ধনগুলো জি স্যার। সবগুলো কি মুখোমুখি অধিক্রমণে গঠিত হবে। মুখোমুখি। আর এখানকার যে পাই বন্ধনটা আমরা নির্দেশ করছি এটাই কি পাশাপাশি বা সমান্তরাল। সমান্তরাল অধিক্রমে গঠিত হবে। তাহলে এই ইথিন অণু গঠনে পাশাপাশি অধিক্রমণ হয় কয়টা? একটা। 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 আর মুখোমুখি একটা। অধিক্রমণে গঠিত হয় কয়টা? 10টা। চারটা। পাঁচটা। পাঁচটা। এটা কি বুঝছো? জি জি স্যার। স্যার। জি স্যার। এখন একটা বিষয়, এস অরবিটাল তো কখনো পাশাপাশি অধিক্রমণ করে না, করে কি? না স্যার। না। সব সময় মুখোমুখি অধিক্রমণ করে। তাহলে এস শুধু সিগমা বন্ধন গঠন করে। আর একটা হাইব্রিড অরবিটাল এইচও দিচ্ছি, হাইব্রিড অরবিটাল, সংকর অরবিটাল sp sp2 sp3 যাই হোক না কেন, হাইব্রিড অরবিটালও কখনো পাই বন্ধন গঠন করে না, এরাও শুধুমাত্র সিগমা বন্ধন গঠন করে। মনে থাকবে? জি স্যার। জি স্যার। পাশাপাশি অধিক্রমণ শুধুমাত্র তোমাদের পি এর সাথে পি হতে পারে, পি এর সাথে ডি হতে পারে, এটা মাথায় রাখবা। তবে তোমরা শুধু পি অরবিটাল এর সাথে পি অরবিটালের পাশাপাশি অধিক্রমণের পাই বন্ধন গঠন করবে, জানবে। ডি এর সাথে ডি অরবিটালের পাশাপাশি অধিক্রমণে পাই বন্ধন গঠন তোমাদের সিলেবাসে নাই। বোঝা গেছে কি? জি স্যার। ওকে, স্যার হাইব্রিড অরবিটাল মানে স্যার? সংকর শঙ্কর অরবিটাল। অরবিটাল। ও আচ্ছা, এখন দেখো পাশাপাশি অধিক্রমণ কিভাবে হতে পারে। তাহলে ওই যে কার্বনের একটা পাই বন্ধন যেটা আছে, একটা তো সিগমা আর একটা কি পাই। আচ্ছা, তাহলে পাই বন্ধন গঠনে কি হয়? পি অরবিটাল লাগবে। কি লাগবে? পি অরবিটাল। পি অরবিটাল। আচ্ছা, কার্বনের ইলেকট্রন বিন্যাস আমরা একটু করি দেখি। যে কার্বন 1s2 2s1 2s2 2px1 2py1 2pz1। আমি সরাসরি উত্তেজিত অবস্থার ইলেকট্রন বিন্যাসটা লিখলাম। কার্বনের যোজনী 4 না? জি স্যার। জি স্যার। কোন 2 আর 4। অধাতুর যোজনী স্তরে যতটি বিজোড় ইলেকট্রন থাকবে তার যোজনী তত। তো সাধারণত জৈব যৌগগুলোতে কার্বনের যোজনী সবসময় 4। জৈব যৌগে কার্বনের যোজনী সবসময় 4। তাহলে কার্বনের যোজনী স্তরে বিজোড় ইলেকট্রন লাগবে কয়টা? চারটা। তাহলে এমনি সাধারণ অবস্থায় 1s2 হয়, 2s2 হয়, আর হুন্ডের নিয়ম অনুসারে লিখলে 2px1 2py1। 2p1। তাহলে এই কার্বনের যোজনী কত বলো? 2। 2। কিন্তু এখানে আমাদের কার্বনের তো যোজনী 4, বিজোড় ইলেকট্রন কয়টা লাগবে? চারটা। চারটা। আমরা জানি উত্তেজিত অবস্থায় 2s থেকে একটা ইলেকট্রন 2pz এ যায়। তাহলে এই 2s টা যদি বিজোড় হয়ে যায় তাহলে কি দাঁড়ায়? এটা দাঁড়াবে 2s থেকে একটা ইলেকট্রন 2pz এ আসছে, বিজোড় ইলেকট্রন কয়টা হয়ে গেছে? 4টা। তাহলে যে যৌগের অণুতে কার্বনের যোজনী 4 তার জন্য এই ইলেকট্রন বিন্যাস প্রযোজ্য। আর 4 একবার বলেন। যে যৌগের অণুতে মনে করো মিথেনে কার্বনের যোজনী কত? 4। তাহলে কার্বনের এই ইলেকট্রন বিন্যাসটা এর জন্য প্রযোজ্য। আর কার্বন মনোঅক্সাইডে কার্বনের যোজনী কত? 2। এই কার্বনের জন্য এই ইলেকট্রন বিন্যাসটা প্রযোজ্য। মৌলের অবস্থা ভেদে ইলেকট্রন বিন্যাস ভিন্ন ভিন্ন হতে পারে। ধরো যতগুলো যোজনী থাকবে সেই অনুসারে হবে। ইলেকট্রন বিন্যাস করতে হবে। বোঝা গেছে কি? জি স্যার। তাহলে এখানে সালফারের বিজোড় ইলেকট্রন কয়টা থাকবে? যোজনী কত? H2S এ
সালফারের দুই। দুই থাকবে স্যার। তাহলে দুই। যোজনী স্তরের বিজোড় ইলেকট্রন কটা থাকবে? দুইটা। 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 সালফার টেট্রাফ্লোরাইড, এখানে সালফারের যোজনী কত? 4। তাহলে সালফারের যোজনী স্তরে বিজোড় ইলেকট্রন থাকবে কয়টা? 4টা। 4টা। এই সালফারের ইলেকট্রন বিন্যাস আর এই সালফারের ইলেকট্রন বিন্যাস কি একই হবে না আলাদা? আলাদা। 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 আমি ওটাই বলছি যে যৌগ ভেদে মৌলের ইলেকট্রন বিন্যাস আলাদা আলাদা হবে। বুঝা গেছে কি? জি জি, আবার স্যার। মনে করো সালফার ট্রাইঅক্সাইড, রাইসা বলো, এখানে সালফারের যোজনী কত? স্যার এখানে সালফারের যোজনী হচ্ছে একটু থামেন। স্যার এখানে সালফারের যোজনী 2। হয়নি, কি স্যার বললাম? 6 Six, হবে। six. 3। 6 হবে স্যার। একজন 6 3 বলছে, একজন 2 বলছে, একজন 6 বলছে। কোনটা রাইট? 6 হবে 6 স্যার। হবে। 6 হবে স্যার। 6 হবে। এখানে সালফারের যোজনী 6, অক্সিজেনের যোজনী কত? 2। বিনিময় হয় না? 2। জি জি স্যার। স্যার। বিনিময়ের পর যদি অনুপাত করা যায়, কোন সংখ্যা দ্বারা ভাগ করা যায়, তাহলে ভাগ করতে হয়। 2 দ্বারা ভাগ করা যায়, তাহলে কি হবে? SO3। SO3। কার্বন মনোক্সাইডে কার্বনের যোজনী কত? 2। আর 2। অক্সিজেনের যোজনী 2। 2। কাটাকাটি করার পদ্ধতি কার্বন মনোক্সাইড। কার্বন ডাই অক্সাইডে কার্বনের যোজনী কত? 2। 2। 2। 2 না, 4। 4 স্যার 4 4 স্যার 4। 4 4 হ্যাঁ। অক্সিজেনের 2। অক্সিজেনের 2। এটা কাটাকাটি যাওয়ার পর কি হচ্ছে? কার্বন ডাই অক্সাইড। বুঝা গেছে? তাহলে যোজনীটা ধরতে জি হবে। স্যার। আচ্ছা, তাহলে ওই যে যৌগে মৌলের যোজনী কত, এটা ধরতে গেলে তোমাদেরকে এই ধারণাটা ক্লিয়ার রাখতে হবে। ওকে, এখন আমি কি বললাম? দুটি পি অরবিটাল পাশাপাশি অতিক্রমণ করবে। মুখোমুখি অতিক্রমণ আমরা আগে দেখছি। ধরো এখানে একটা ইলেকট্রন আছে, আর একটা পি অরবিটালের ধরো এখানে একটা ইলেকট্রন আছে, তাহলে এদের পাশাপাশি অতিক্রমণটা হবে। শোনো, এটা মনে করো এক্স অক্ষ বরাবর আছে এই অরবিটালটা, এটাও এক্স অক্ষ বরাবর। এই দুটো অরবিটাল কেমন আছে? সমান্তরালে না একই অক্ষ বরাবর? সমান্তরালে। সমান্তরালে। মনে হচ্ছে যে একই অক্ষ বরাবর, এক্স অক্ষ বরাবর, এক্স অক্ষ বরাবর, কিন্তু দুটাই দুই পাশ থেকে আসে। ঠিক আছে? তার মানে এবার রাস্তায় দুটা বাসের মধ্যে সংঘর্ষ হবে কেমন করে? পাশাপাশি। দুটা একই দিকে যাচ্ছে, দুইটা বাস একই বেগে একই দিকে যাচ্ছে, তাহলে তাদের যে সংঘর্ষটা হবে, এই সংঘর্ষটাকে আমরা কি বলবো? এখানে সংঘর্ষ হলো, এই সংঘর্ষটাকে কি বলবো আমরা? পাশাপাশি। পাশাপাশি বা সংঘর্ষ। সমান্তরাল সংঘর্ষ। সমান্তরাল। তাহলে এই দুটো অরবিটাল পাশাপাশি অতিক্রমণ করবে কিভাবে? এই বন্ধন। ইলেকট্রন বেগের ক্রসিং হবে না? অধিক্রমণ মানে ইলেকট্রন বেগের কি? ক্রসিং। এটা কি বুঝছো? জি স্যার। এটা বোঝা গেছে? জি স্যার। জি স্যার। তাহলে এটা পাশাপাশি অতিক্রমণে কি বন্ধন গঠিত হয়? পাই বন্ধন। পাই পাই বন্ধন। বন্ধন। এখন প্রশ্ন হচ্ছে যে ওদের পাশাপাশি অতিক্রমণ হয় কেন? আসলে আগে তো সিগমা বন্ধন গঠিত হয়, তাই না? সিগমা বন্ধন গঠিত না হলে পাই বন্ধন গঠিত হয় না। এটা মনে করো পিএক্স অরবিটাল, আর এখানে আর একই পরমাণুর মনে করো পিএক্স অরবিটাল, অক্সিজেন অক্সিজেন, অক্সিজেন প্লাস অক্সিজেন। অক্সিজেন অক্সিজেন কি হয়? দ্বিবন্ধন গঠিত হয় না? জি স্যার। তাহলে দ্বিবন্ধনের আগে সিগমা বন্ধন গঠিত হয়, তারপর পাই বন্ধন গঠিত হয়। ওকে, এখন অক্সিজেনের যোজনী স্তরে কি আছে? 1s2 2s2 2px2। আমাদের সব সময় এই বন্ধন গঠনের জন্য মৌলের ইলেকট্রন বিন্যাস লিখলে কুন্ডের নিয়মে ইলেকট্রন বিন্যাস লিখতে হবে।
তাহলে অক্সিজেনের বিজোড় ইলেকট্রন কয়টা আছে? দুইটা। তাহলে যোজনী দুইটা বন্ধন গঠন করবে। কোন অধাতুর পরমাণুর যোজনী স্তরে যতটা বিজোড় ইলেকট্রন থাকে সেটাই তার যোজনী সংখ্যা, আর অধাতু তার যোজনীর সমান সংখ্যক সমযোজী বন্ধন গঠন করে। তাহলে এই সমযোজী বন্ধন গঠন করবে দুইটা, একটা সিগমা একটা পাই। তাহলে একটা পি ওয়াই অরবিটালের সাথে একটা কি পিজেড অরবিটাল আছে, ধরো এটা পি ওয়াই অরবিটাল, এটা একটা পরমাণুর, এটা আরেকটা পরমাণুর পি ওয়াই অরবিটাল। এখন এর সাথে একটা কি আছে, লম্ব ভাবে পি ওয়াই আর পিজেড লম্ব ভাবে থাকে না? এটা মনে করো পিজেড অরবিটাল। আচ্ছা, আগে কোন দুটো অরবিটালের অধিক্রমণ হবে, পি ওয়াই না পিজেড পিজেড? PY PY এর অধিক্রমণ। পিজেড পিজেড সমান্তরাল আছে, আর পি ওয়াই কি আছে, একই অক্ষ বরাবর আছে না? জি স্যার। জি স্যার। জি স্যার। আচ্ছা, খেয়াল করো, তাহলে পি ওয়াই অরবিটালের সাথে পি ওয়াই অরবিটালের মুখোমুখি অধিক্রমণ হলো, আর বাকি থাকলো কে? PZ আচ্ছা, এরা তো বন্ধন গঠন করে ফেলছে পি ওয়াই। আচ্ছা, খেয়াল করো, এই যে এটা মনে করো এটা পিজেড আর এটা পি ওয়াই, এটা পি ওয়াই আর এটা পিজেড, সরি এটা পি ওয়াই এটা পিজেড, এটা পি ওয়াই এটা পিজেড। এই পি ওয়াই মুখোমুখি অধিক্রমণ করলো, পিজেড দুইটা কেমন আছে বলো তো? সমান্তরাল। এরা কি আর মুখোমুখি আসতে পারবে? এরকম করে বন্ধন আসতে গেলেই তো কি বন্ধন ভেঙে যাবে, পি ওয়াই এর বন্ধন ভেঙে যাবে না? জি স্যার। জি স্যার। তাহলে পি ওয়াই মুখোমুখি অধিক্রমণ করার পর পিজেড গুলো সমান্তরাল থাকে, তারা আর মুখোমুখি হতে পারে না, তখন তারা পাশাপাশি কি করে? এই পাশাপাশি অধিক্রমণটা আমরা এইভাবে দেখাই, এই যে ডট ডট চিহ্ন দ্বারা বুঝাই যে ওরা পাশাপাশি অধিক্রমণ করছে। অনেক সময় মনে করে এইভাবে সবাই আবার দেখো যে অনেক সময় অক্সিজেন সিগমা বন্ধনটাকে আমরা কি ছোট করে লিখে পাশাপাশি পি জেড অরবিটাল গুলোকে আগে দেখাই দিলাম, দেখা দেওয়ার পর তারপর বলে দিতে পারি যে তারা পরস্পরের সাথে এভাবে একটু হারাই দিয়ে দেখাই দিতে পারি পাশাপাশি অধিক্রমণ। এটা কি বুঝছো যে পিজেড অরবিটাল কি করতেছে? পাশাপাশি অধিক্রমণ করতেছে। বোঝা গেছে? আবার সিগমা বন্ধনের উপরে নিচে মনে করো অক্সিজেন সিগমা, আমাদের এখানে আটকে আছে কেন? কলটা আসলো নাকি? অ্যাকচুয়ালি কি কথা শোনা যাচ্ছে না? না স্যার, জি আপনি স্যার শোনা যাচ্ছে। আটকে গেছিলেন। আচ্ছা, তো অক্সিজেন সিগমা পাই বন্ধনের ইলেকট্রন মেঘ সিগমা বন্ধনের উপরে একটা বলয় তৈরি করে ইলেকট্রন মেঘের, যে এখানে যে ইলেকট্রনটা থাকে সেটা তো এখানে ঘুরতে থাকে, স্থির থাকে না, সেটা এখানে কি থাকবে? ঘুরতে থাকবে। ওই ইলেকট্রনটা এখানে ঘুরতেই থাকবে। তাহলে সিগমা বন্ধনের উপরে একটা পাই অরবিটালের ইলেকট্রন মেঘ তৈরি হবে, পাই ইলেকট্রন মেঘ, আবার নিচের দিকে আরেকটা পাই ইলেকট্রন মেঘ তৈরি হবে। এটা কি বুঝছো তোমরা? জি হ্যাঁ, স্যার। আমি না বুঝলাম, আরেকবার বলবেন? হ্যাঁ, কি বললাম যে একটা পিজেড অরবিটাল আর একটা পিজেড অরবিটাল আছে, এখানে তো সিগমা বন্ধন গঠিত হয়েছে, এটা আর দেখানো হচ্ছে না। তাহলে এই দুটো অরবিটাল পাশাপাশি থাকলে তারা কি করবে? কি বন্ধন গঠন করবে? এভাবে পাই বন্ধন গঠন করবে। তাহলে এখন পাই বন্ধনের এই যে পিজেড অরবিটাল দুটোর অধিক্রমণের পর এরা কিন্তু একাকার হয়ে যায়, আর তো কি পিজেড অরবিটালের তো আর অস্তিত্ব নাই, এরা হয়ে গেছে কি আণবিক অরবিটাল। তাহলে সিগমা বন্ধনের উপরে একটা পাই ইলেকট্রন মেঘ তৈরি হবে, পাই ইলেকট্রন মেঘ।
আবার নিচের দিকে আরেকটা কি পাই ইলেকট্রন মেঘ তৈরি হবে। তাহলে উপরের দিকে ইলেকট্রন মেঘ থাকবে, নিচের দিকে পাই ইলেকট্রন মেঘ থাকবে। একটা বিষয় মনে রাখো যে অরবিটালের মুখোমুখি অধিক্রমণ বেশি হয়, অরবিটালের মুখোমুখি অধিক্রমণ বেশি হয়, ক্রসিংটা বেশি হয় এরকম। তাহলে বন্ধনটা শক্তিশালী হবে না দুর্বল হবে? শক্তিশালী স্যার। কি বললাম? বন্ধন শক্তিশালী, শক্তিশালী হবে স্যার। বেশি শক্তিশালী। এজন্য সিগমা বন্ধন বেশি শক্তিশালী। তাহলে মুখোমুখি অধিক্রমণ অধিক হওয়ায় বা বেশি হওয়ায় সিগমা বন্ধন দৃঢ় হয়, আর পাই বন্ধনে ক্রসিংটা পাশাপাশি সামান্য হয়। তাহলে এই সামান্য হওয়ার কারণে এই বন্ধনটা দুর্বল না শক্তিশালী? দুর্বল। 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 তাহলে পাই বন্ধন দুর্বল, সিগমা বন্ধন সবল, মাথায় রাখবে। পাই বন্ধনের পাই ইলেকট্রন মেঘ সিগমা বন্ধনের উপরে এবং নিচে সঞ্চালনশীল অবস্থায় থাকে। কি অবস্থা থাকে? সঞ্চরণশীল অবস্থায়। সঞ্চালনশীল অবস্থায় থাকে। আর এই সঞ্চালনশীল পাই ইলেকট্রন দুর্বল ভাবে পরমাণু নিউক্লিয়াস দ্বারা আবদ্ধ থাকায় এই পাই ইলেকট্রন গুলো, পাই বন্ধন গুলো সহজে ভেঙে যায়, পাই বন্ধন সহজে ভেঙে যায়। আর এজন্যে যাদের কার্বন কার্বন মনে করো, যাদের যে অণুতে পাই বন্ধন আছে সেই অণুটা সহজে সংযোজন বিক্রিয়ায় অংশগ্রহণ করে। কোন বিক্রিয়ায়? সংযোজন। মাথায় রাখবে, পাই বন্ধনে সংযোজন বিক্রিয়া করে। এগুলো আমরা পরে আলোচনা করব। আর সিগমা বন্ধন ভেঙে সাধারণত প্রতিস্থাপন বিক্রিয়া করে। সিগমা বন্ধন ভেঙে কি হয়? প্রতিস্থাপন। আর পাই বন্ধন ভেঙে সংযোজন। আচ্ছা, এগুলো কিছু কি পার্থক্য? সিগমা বন্ধন শক্তিশালী, পাই বন্ধন দুর্বল। সিগমা বন্ধন গঠনে কি হয়? মুখোমুখি অধিক্রমণ হয়, পাই বন্ধন গঠনে পাশাপাশি অধিক্রমণ হয়। সিগমা বন্ধনের অধিক্রমণ বেশি হয়, পাই বন্ধনের অধিক্রমণ কম হয়। কিছু পার্থক্য। আচ্ছা, এইখানে কিছু চিত্র এমনিতেই দেয়া আছে যেগুলো আমি তোমাদেরকে বুঝাইছি। তাহলে এস অরবিটালের এটা কি অধিক্রমণ বলো? মুখোমুখি। মুখোমুখি। এস অরবিটাল পাশাপাশি মুখোমুখি। এই তোমাদের বলে দিছি, এস অরবিটাল কখনো পাশাপাশি অধিক্রমণ করে না, সব সময় কি মুখোমুখি। মুখোমুখি আর একই অক্ষ বরাবর। হ্যাঁ, যারা কথা তখন বলে নাই তারা এখন কথা বলতে গেলে ভুল করবা, কিন্তু প্রত্যেক সময় কথা বলবা একটু। তাহলে এস অরবিটাল সব সময় মুখোমুখি অতিক্রমণ করবে আর সিগমা বন্ধন গঠন করবে। তাহলে এস এর সাথে পি এর অরবিটালের অধিক্রমণ, এটাও কি মুখোমুখি? কি বন্ধন? মুখোমুখি। মুখোমুখি। কি বন্ধন? সিগমা বন্ধন। সিগমা বন্ধন। সিগমা। আচ্ছা, এটা মনে করো পি জেড অরবিটাল, এটা কি পি জেড। আচ্ছা, এখানে অধিক্রমণটা কি পি জেড অক্ষ বরাবর হচ্ছে না কি বরাবর? একই অক্ষ বরাবর অধিক্রমণ, এটাকে কি বলে? একই অক্ষ বরাবর। সিগমা বন্ধন। সিগমা বন্ধন। সিগমা বন্ধন অধিক্রমণ। ওকে, এটা কি ধরনের অধিক্রমণ? ওয়াই অক্ষ, ওয়াই অক্ষ। পাই বন্ধন। পাই বন্ধন। পাশাপাশি বন্ধন। পাশাপাশি অধিক্রমণ, পাশাপাশি অধিক্রমণ, সাইডওয়েজ ওভারল্যাপ। আর এটা কি অ্যালং দা অরবিটাল এক্সিস, পিপি ওভারল্যাপ অ্যালং দা অরবিটাল এক্সিস, একই অক্ষ বরাবর। ঠিক আছে? আর এটা সাইডওয়েজ ওভারল্যাপ। তাহলে এটা পাই বন্ধন গঠন হচ্ছে। আমার মনে হয় বুঝছো। এস এস অধিক্রমণ। আচ্ছা, এটা কি ধরনের অধিক্রমণ বলো তো? এটা সিগমা পাই দুইটাই। না, পাই স্যার। না, পাই বন্ধন। নিচেরটা না উপরেরটা? এইটা এটা দেখো আগে। কোনটা ওইটা স্যার? সিগমা বন্ধন। সিগমা। সিগমা স্যার। সিগমা বন্ধন। এস অরবিটাল, এটা এস সিগমা। অরবিটাল। দুইটা গোলাকৃতির না? জি স্যার। জি স্যার। আর এটা একটা গোলাকৃতি আর একটা কি ডাম্বেল। তাহলে এস এর সাথে এটা কি ওভারল্যাপিং? পি। পি। এস পি ওভারল্যাপিং, এটা মুখোমুখি অধিক্রমণ। সিগমা স্যার এটা। এটা সিগমা। এটা কি অধিক্রমণ? এটা এটাও সিগমা স্যার। এটা সিগমা এটা বন্ধন। সিগমা। তাহলে পি এর সাথে পি এর ওভারল্যাপিং, তাহলে পি পি সিগমা বন্ধন। আর এটা ডি এর সাথে ডি এর, এটা কি ধরনের অধিক্রমণ? একই অক্ষ বরাবর অধিক্রমণ হচ্ছে না কি বরাবর?
একই অক্ষ বরাবর জি স্যার। স্যার একই অক্ষ ব্যবস্থা, এটা সিগমা। এটা তাহলে এটা একটা ডি অরবিটাল। এটা কি অরবিটাল? ডি অরবিটাল। ডি। এটা ডাবল ডাম্বেল না? জি স্যার। জি স্যার। এটা একটা অরবিটাল, তাহলে এটা আরেকটা অরবিটাল। তাহলে ডি এর সাথে ডি এর এখানে মুখোমুখি সিগমা। অতিক্রমণ, তাহলে এটাও সিগমা, ডি ডি সিগমা বন্ধন, জি ডি স্যার। ডি অতিক্রমণে সিগমা বন্ধন। আচ্ছা, এটা পি অরবিটাল, এটাও পি অরবিটাল। এদের এদের যদি অতিক্রমণ হয় সেটা পাশাপাশি না মুখোমুখি হবে? পাশাপাশি। পাশাপাশি। পাই বন্ধন। এখানে ডি অরবিটালের সাথে ডি অরবিটালের কি অতিক্রমণ হয়েছে, পাশাপাশি না মুখোমুখি? পাশাপাশি। 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 তাহলে এটাকে কি বলবো? পাই পাই বন্ধন। বন্ধন। পাই বন্ধন। এটা ডি পাই আর এটা কি পি পাই, পি পি অরবিটালের অতিক্রমণে পাই বন্ধন। আমার মনে হয় এগুলো বিষয়ে মোটামুটি ক্লিয়ার হচ্ছে। তাহলে হাইড্রোজেনের 1s আর একটা হাইড্রোজেনের 1s অতিক্রমণ কি করে কি বন্ধন গঠিত হবে বলো? সিগমা। সিগমা বন্ধন। এটার বর্ণনাটা কি হবে? যে হাইড্রোজেনের একটি হাইড্রোজেন পরমাণুর 1s অরবিটালের সাথে অপর হাইড্রোজেনের 1s অরবিটালের মুখোমুখি অতিক্রমণে হাইড্রোজেন হাইড্রোজেন সিগমা বন্ধন গঠিত হয়। বর্ণনাটা কি বুঝছো? স্যার আরেকবার বললে ভালো হয়। একটি হাইড্রোজেন পরমাণুর 1s অরবিটালের সাথে অপর হাইড্রোজেন পরমাণুর 1s অরবিটালের এটা কি ধরনের অতিক্রমণ? এটা হচ্ছে মুখোমুখি। সিগমা মুখোমুখি। মুখোমুখি সিগমা বন্ধন। সিগমা বন্ধন। ভাষাটা এভাবে বলো। একজন আমি বলবো, শুনে বলতে হবে। একটি হাইড্রোজেন পরমাণুর 1s অরবিটালের সাথে অপর হাইড্রোজেন পরমাণুর 1s অরবিটালের মুখোমুখি অতিক্রমণে একটি হাইড্রোজেন হাইড্রোজেন সিগমা বন্ধন গঠিত হয়। কে বলতে পারবা বলো? একটি হাইড্রোজেনের 1s অরবিটালের সাথে অপর একটি হাইড্রোজেন 1s অরবিটাল মুখোমুখি সংঘর্ষের মাধ্যমে সংঘর্ষণ না অধিক্রমণ? মুখোমুখি অধিক্রমণের মাধ্যমে হচ্ছে এই হাইড্রোজেন হাইড্রোজেন বলো কি পাই আছে? বন্ধন গঠন করে। মুখোমুখি অতিক্রমণে পাই কেন সিগমা আছে? বন্ধন গঠন করে স্যার, সরি, সিগমা বন্ধন গঠন করে। হ্যাঁ, আদনান বলো। স্যার একটি হাইড্রোজেনের এস অরবিটালের সাথে অপর একটি হাইড্রোজেনের এস অরবিটালের মুখোমুখি বন্ধনের ফলে হাইড্রোজেন হাইড্রোজেন এক বন্ধন সিগমা গঠন করে দেয়। তাহলে হাইড্রোজেন হাইড্রোজেন সিগমা বন্ধন গঠিত হয়। আচ্ছা, পরে আছে হাইড্রোজেনের 1s। এটা কি হাইড্রোজেনের 1s আর ফ্লোরিনের সাথে বন্ধন গঠন করতেছে। কার সাথে? ফ্লোরিন। ক্লোরিন। ফ্লোরিনের কোন অরবিটাল বন্ধন গঠন করবে? পি অরবিটাল। px না py না pz? শঙ্কর অরবিটাল। না, আচ্ছা এখানে 2s 2px 2py এগুলা কি বন্ধন গঠনে অংশগ্রহণ করবে? না না, স্যার। 2pz অংশগ্রহণ করবে। 2pz তাহলে এটা কি অরবিটাল? সিগমা। না, অরবিটালটার নাম বলতেছো। অরবিটাল 2pz। তাহলে ফ্লোরিনের 2pz আর হাইড্রোজেনের কি 1s না? জি স্যার। এস অরবিটাল গোলাকৃতি, পি অরবিটাল ডাম্বেল আকৃতি। এখন বলো এইখানে যে অধিক্রমণটা হচ্ছে এটা ভুল আছে, এই চিত্রটা ভুল আছে। এই যে অধিক্রমণটা হলো, এই অধিক্রমণটার বর্ণনা দাও। স্যার একটা হাইড্রোজেন পরমাণুর 1s অরবিটালের সাথে একটা ফ্লোরিন, স্যার এটা ফ্লোরিন না? হ্যাঁ, ফ্লোরিন। একটা ফ্লোরিন পরমাণুর 2pz অরবিটালের মুখোমুখি অতিক্রমণের মাধ্যমে এটা কি বন্ধন? হাইড্রোজেন ফ্লোরিন সিগমা বন্ধন গঠিত হয়। গুড, বোঝা গেছে কি সবার? জি স্যার। জি স্যার। জি স্যার। ওকে, পরেরটা দেখো। একটা ফ্লোরিন পরমাণুর সাথে
আরেকটা ফ্লোরিন পরমাণু বন্ধন গঠন করতেছে। তাহলে ফ্লোরিন ফ্লোরিন বন্ধন, এই বন্ধনটাকে আমরা কি বলবো? ফ্লোরিন ফ্লোরিন বন্ধন। সিগমা বন্ধন। ফ্লোরিন সিগমা ফ্লোরিন সিগমা বন্ধন। বন্ধন। কিভাবে গঠিত হবে? মুখোমুখি সংঘর্ষের কারণে। আবার মুখোমুখি মুখোমুখি অধিক্রমণের মাধ্যমে। অধিক্রমণের মাধ্যমে। তাহলে একটা ফ্লোরিনের কি অরবিটাল? 2pz। 2pz একটা ফ্লোরিনের একটা 2pz অরবিটালের সাথে অপর একটা ফ্লোরিন ফ্লোরিন 2pz অরবিটাল মুখোমুখি অধিক্রমণের ফ্লোরিনের কেবল 2pz এর অধিক্রমণের মাধ্যমে মুখোমুখি হচ্ছে অধিক্রমণের মাধ্যমে। ফ্লোরিন ফ্লোরিন হচ্ছে এই সিগমা বন্ধন গঠন করবে। গুড, বোঝা গেছে সবার? জি স্যার। জি স্যার। তাহলে এভাবে আমরা অধিক্রমণের আর বন্ধন গঠনের বর্ণনা দেব। তাহলে আমার মনে হয় এই টপিকসটা আমরা সবাই বুঝছি। তোমরা শুধু পি অরবিটাল দ্বারা গঠিত পাই বন্ধন গঠন অনুশীলন করবা, ডি পাই বন্ধন অনুশীলন করার দরকার নাই, আর এটা তোমরা বইয়ে পাবাও না। এটা পড়াই দিচ্ছি। বন্ধন সংখ্যার উপর ভিত্তি করে সমদ্বি বন্ধন 3 প্রকার: একক বন্ধন, দ্বিবন্ধন আর ত্রিবন্ধন। সিঙ্গেল বন্ড, ডাবল বন্ড, ট্রিপল বন্ড। আর সকল জি, স্যার। একক বন্ধন হচ্ছে সিগমা বন্ধন, দ্বিবন্ধনের একটি সিগমা একটি পাই, ত্রিবন্ধনের একটি সিগমা দুটি পাই। তো এখানে খেয়াল করো, ইথেন ইথেন অণুতে কি কোনো পাই বন্ধন আছে? না স্যার। না স্যার। তাহলে না এইখানে স্যার। শোনো, এখানে কার্বনের হচ্ছে sp3 সংকরীকরণ হয়। কোন সংকরীকরণ? sp3। sp3। এখন যদি বলে এই কার্বন হাইড্রোজেন বন্ধনটা কিভাবে গঠিত হয়? কার্বনের sp3 সংকর অরবিটাল 4টা। এই যে উপরের দিকে একটা, এই সাইডের দিকে একটা, এই নিচের দিকে একটা, এই সাইডের দিকে একটা, মানে এইদিকে একটা, এপাশে একটা sp3, এপাশে একটা sp3, এপাশে একটা sp3, এপাশে একটা sp3। আর কার্বনের sp3 এর সাথে হাইড্রোজেনের কোন অরবিটালের অধিক্রমণ হবে এখানে? 1s। 1s। তাহলে এই বন্ধনটার বর্ণনা কি দেব আমরা? কার্বনের sp3 sp3 সংকর অরবিটালের সাথে হাইড্রোজেন পরমাণুর 1s অরবিটালের অধিক্রমণের মাধ্যমে হাইড্রোজেন কার্বন হাইড্রোজেন সিগমা বন্ধন গঠিত হয়। গুড। আচ্ছা, অন্যরা একটা বলো, এখানে কার্বন কার্বন বন্ধনটা কিভাবে গঠিত হয়? আচ্ছা, একটি কার্বন একজনকে বলতে বলি। যে কোনো একজনকে। রাফিয়া বলো। স্যার একটি কার্বনে 1s অরবিটালের সাথে অপর একটি কার্বনের তো বললাম sp3 সংকরীকরণ হয়। একটি কার্বনের একটি কার্বনের sp3 এর সাথে অপর একটি কার্বন sp3 মুখোমুখি অধিক্রমণের মাধ্যমে কার্বন কার্বন সিগমা বন্ধন গঠন করে। এটা কি সবাই বুঝছো? তাহলে এখানে কার্বনের পারমাণবিক অরবিটালের আর কোনো অস্তিত্ব নাই। বন্ধন গঠনের সময় কার্বনের কি হবে? এই 2s1, 2px1, 2py1 আর 2pz1 পরস্পরের সাথে মিশ্রিত হয়ে সংকর অরবিটাল sp3 গঠন করবে কয়টা? 4টা। এটা একটা sp3 সংকর অরবিটাল। এটা এই sp3 সংকর অরবিটাল দেখতে এরকম, সকল সংকর অরবিটাল দেখতে এরকম, sp সংকর অরবিটাল দেখতেও এরকম, sp2 দেখতেও এরকম, sp3 দেখতেও এরকম। মোট কথা যে কোনো সংকর অরবিটাল দেখতে কেমন? একটা বড় লোব থাকবে, নিচের দিকে একটা কি থাকবে? ছোট লোব থাকবে। বোঝা গেছে? s অরবিটাল দেখতে গোলাকৃতির, p অরবিটাল দেখতে ডাম্বেল আকৃতির, কিন্তু sp3 সংকর অরবিটাল, sp সংকর অরবিটাল, যে কোনো সংকর অরবিটাল দেখতে কেমন হবে? একটা বড় লোব আর একটা ছোট লোব। ক্লিয়ার? জি স্যার। তাহলে এরকম কার্বনের sp3 সংকর অরবিটাল তৈরি হবে কয়টা? এটা তো একটা। 4টা হবে। 4টা কার্বন পরমাণুকে কেন্দ্র করে এভাবে থাকবে, চারদিকে 4টা ছড়ায় থাকবে। কার্বন পরমাণুর নিউক্লিয়াসকে কেন্দ্র করে এভাবে থাকবে। এটা কি বুঝছো তোমরা? জি স্যার। জি স্যার। আর এখানে অ্যাটমিক অরবিটালে ইলেকট্রন কিভাবে আছে? একটা 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 একটা, 4টা অরবিটালে 4টা ইলেকট্রন না? জি স্যার। অ্যাটমিক অরবিটালে যেভাবে ইলেকট্রন থাকে
হাইব্রিড অরবিটালে ঠিক একই ভাবে ইলেকট্রন থাকবে, একটা 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 একটা, চারটা অরবিটাল চারটা ইলেকট্রন। আর হাইড্রোজেনের 1s আছে না, এই যে হাইড্রোজেনের 1s, হাইড্রোজেনের 1s, হাইড্রোজেনের 1s। এখন চিন্তা করো এই পাশে আরেকটা কার্বন আছে, তাহলে আরেকটা কার্বনের মনে করো কি sp3 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 sp3। তাহলে একটা কার্বনের sp3 এর সাথে আরেকটা কার্বনের কি sp3 না? জি স্যার। জি স্যার। কার্বনের 1s না, হাইড্রোজেনের 1s। তাহলে এখানে মোট কার্বন হাইড্রোজেন বন্ধন কয়টা আছে? একটা। 6টা না? জি স্যার। জি স্যার। তাহলে কার্বনের sp3 সংকর অরবিটালের সাথে হাইড্রোজেনের 1s অরবিটালের মুখোমুখি অধিক্রমণে 6টি কার্বন হাইড্রোজেন সিগমা বন্ধন গঠিত হয়। একবারে এটার বর্ণনা শেষ। 6টি কার্বন হাইড্রোজেন সিগমা বন্ধন গঠিত হয়, একবারে শেষ না? জি স্যার। স্যার আরেকবার একটু বলেন। তাহলে একটি কার্বনের sp3 সংকর অরবিটালের সাথে হাইড্রোজেনের 1s অরবিটালের এটা কি মুখোমুখি অধিক্রমণে কার্বন হাইড্রোজেন সিগমা বন্ধন গঠিত হয়। এরকম বন্ধন কয়টা গঠিত হয়? 6টা। তাহলে আমরা বলে দিলাম 6টি সিগমা বন্ধন গঠিত হয়। শেষ না একবারে? এই 6টার বর্ণনা শেষ। একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, 6টার বর্ণনা শেষ। আর বাকি থাকলো কে? কার্বন। কার্বন কার্বন। তাহলে এটার বর্ণনা আলাদাভাবে দিতে হবে যে একটি কার্বনের sp3 সংকর অরবিটালের সাথে অপর কার্বনের sp3 সংকর অরবিটালের মুখোমুখি অধিক্রমণের মাধ্যমে কার্বন কার্বন সিগমা বন্ধন গঠিত হয়। সিগমা বন্ধন গঠন করে। শেষ। এটাই হচ্ছে কি এর বর্ণনা। আচ্ছা, আমরা সংকর অরবিটালের চিত্রে যাব, তার আগে সংকরীকরণ বিষয়টা একটু জেনে নেব। আচ্ছা, আর যোজনী বন্ধন তত্ত্বটা একটু সংক্ষেপে জেনে নেব। হাইড্রোজেন হাইড্রোজেন সিঙ্গেল বন্ড, এটা লুইস চিত্র। লুইস চিত্র তোমরা জানো? জি স্যার। জানো না কেউ আসো এরকম? জি স্যার। আচ্ছা, তোমাদেরকে লুইস চিত্রের বিষয়ে বলে দেই। পরমাণু যোজনী স্তরে যতটি ইলেকট্রন থাকে সেই ইলেকট্রনটা পরমাণুর চারপাশে দেখাতে হয়। মনে করো ফ্লোরিনের যোজনী স্তরে কয়টা ইলেকট্রন আছে? একটা। আচ্ছা বলো বলো। ফ্লোরিনের যোজনী স্তরে 7টা ইলেকট্রন আছে। 1s2, 2s2, 2p5 না, 2px2, 2p, y2, 2pz1, এটা না? তাহলে এর চারপাশে আমরা 7টা ইলেকট্রন দেখাবো। 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা। এটাকে দেখানো হয় ডট দ্বারা। এটাকে কি দিয়ে দেখালাম? ডট। ডট। এখন মনে করো একটা ফ্লোরিনের সাথে আরেকটা ফ্লোরিনের সিগমা বন্ধন গঠিত হয়েছে, তাহলে পাশে আরেকটা ফ্লোরিন লিখবো। এরও 7টা ইলেকট্রন আছে, তবে এটা দেখাবো ক্রস দ্বারা। 1 জোড়া, 2 জোড়া, 3 জোড়া। এই 1 জোড়া, 2 জোড়া, 3 জোড়া। আর এই যে পিজেডটা বন্ধন গঠনে অংশগ্রহণ করবে, এই পিজেড এর ডটটা এই পাশে দেখাবো। তাহলে এই একটা ডট আর একটা ক্রস, এই মিলে কি হচ্ছে? একটা ইলেকট্রন শেয়ার হয়েছে এখানে। শেয়ারটা কি বুঝছো? জি স্যার। জি স্যার। এটাই হচ্ছে লুইস চিত্র বা ডট ক্রস চিত্র। ডট ক্রস চিত্র। তাহলে অক্সিজেনের যোজনী স্তরে কয়টা ইলেকট্রন আছে? 8টা। 6টা। অক্সিজেন 8, যোজনী স্তরে আছে 6টা। 1s2, 2s2, 2p, x2, 2p, y1 আর 2p কি z1। এর মধ্যে এই জোড়গুলো বন্ধন গঠনে অংশগ্রহণ করে না, এদেরকে কি বলে জানো? মুক্তজোড় ইলেকট্রন পড়ছো না 9 টেনে? ও হ্যাঁ স্যার পড়ছি। জি স্যার। মুক্তজোড়কে আমরা বন্ধন এখানে গঠনে বলবো সহায়তা করে। বন্ধন গঠনে এটা অংশগ্রহণ করে না, সমযোজী বন্ধন গঠনে অংশগ্রহণ করে না।
আর মুক্তজোড় ইলেকট্রনকে আমরা এখানে বলবো লোন পেয়ার ইলেকট্রন। লোন মানে কি নিঃসঙ্গ, পেয়ার মানে কি জোড়, তাহলে নিঃসঙ্গ জোড় ইলেকট্রন বা নিঃসঙ্গ ইলেকট্রন জোড়। এটা কি বুঝছো? জি স্যার। তাহলে অক্সিজেনের লোন পেয়ার ইলেকট্রন কয় জোড়া আছে? 2 জোড়া। তাহলে এই যে একটা নিঃসঙ্গ ইলেকট্রন জোড়, এক জোড়া নিঃসঙ্গ ইলেকট্রন জোড়, আর এগুলো হচ্ছে বন্ধন গঠনে অংশগ্রহণ করতেছে। আর এই অক্সিজেনের গুলোকে আমরা ক্রস চিহ্ন দ্বারা দেখাতে পারি। তাহলে এই 2 জোড়া হচ্ছে মুক্তজোড় ইলেকট্রন বা লোন পেয়ার ইলেকট্রন, আর এই ক্রসটার সাথে এইটা কি করছে? বন্ধন গঠনে অংশগ্রহণ করছে। এই ক্রসটার সাথে এইটা কি বন্ধন গঠনে অংশগ্রহণ করছে। এটাকে বলবো কি লুইস চিত্র, ডট ক্রস চিত্র। এটা কি বুঝছো তোমরা? জি স্যার। জি স্যার। এটা হচ্ছে নাইট্রোজেনের যোজনী স্তরে 5টা ইলেকট্রন আছে। এই চিত্রটা না দিয়ে আমরা নাইট্রোজেনের চিত্রটা এভাবে দিতে পারি। নাইট্রোজেনের নিঃসঙ্গ ইলেকট্রন জোড়া 1 জোড়া, তাহলে 1 জোড়াকে আমরা এই পাশে রাখতে পারি। আর একটা নাইট্রোজেনের নিঃসঙ্গ ইলেকট্রন জোড়া 1 জোড়া, তাহলে এটাকে ক্রস দিতে পারি আমরা। এখন এই নাইট্রোজেনের যোজনী স্তরে 3টা বিজোড় ইলেকট্রন আছে, 1 2 3। এই নাইট্রোজেনের যোজনী স্তরে 3টা বিজোড় ইলেকট্রন আছে, 1 2 3। এইটার সাথে এটা শেয়ার করে একটা বন্ধন, এটার সাথে এটা শেয়ার করে একটা বন্ধন, এটার সাথে এটা শেয়ার করে একটা বন্ধন। মাঝখানের এই রেখাগুলো বাদ দিলে এটাই হচ্ছে লুইস চিত্র, নাইট্রোজেন অণুর লুইস চিত্র। স্যার ডট দিলেও তো অসুবিধা নাই। সাধারণত ডট ক্রস, একটা যদি ডট দাও আর একটার ক্রস। একটা কি বুঝছো? জি স্যার। একটা ডট আরেকটা কি ক্রস। ক্রস। আচ্ছা, আমার মনে হয় এটা বুঝবা। তাহলে কোনো অধাতুর পরমাণুতে যতটি বিজোড় ইলেকট্রন থাকে তার যোজনী তত। আমি যেটা পড়াচ্ছি সেটা হচ্ছে যোজনী বন্ধন তত্ত্ব। যোজনী ইলেকট্রনের মাধ্যমে কিভাবে বন্ধন গঠিত হয় তার তথ্যটা হচ্ছে কি যোজনী বন্ধন তত্ত্ব নামে পরিচিত। এই যোজনী বন্ধন তত্ত্ব তোমাদের পরীক্ষায় আসবে না, জাস্ট জানলে সমযোজী বন্ধন গঠন সম্পর্কে ধারণা অনেকটা স্বচ্ছ হবে। খেয়াল করো, কোন অধাতুর পরমাণুতে যতটি বিজোড় ইলেকট্রন থাকে তার যোজনী তত। কোন অধাতুর পরমাণু তার যোজনীর সমান সংখ্যক সমযোজী বন্ধন গঠন করে। এটা বুঝাইছি আমি। নাইট্রোজেনের যোজনী স্তরে বিজোড় ইলেকট্রন কয়টা? 3টা। তাহলে নাইট্রোজেনের যোজনী হবে কত? 3। এবং অপর নাইট্রোজেনের সাথে সমযোজী বন্ধন গঠন করবে কয়টা? 3টা। নাইট্রোজেন হাইড্রোজেনের সাথে সমযোজী বন্ধন গঠন করতে পারে কয়টা? 3টা। অর্থাৎ সে তার যোজনীর সমান সংখ্যক সমযোজী বন্ধন গঠন করবে। সাধারণ অবস্থায় সালফারের ইলেকট্রন বিন্যাস করলে তার যোজনী স্তরে 2টি বিজোড় ইলেকট্রন থাকে, কাজেই এর যোজনী হচ্ছে কত? 2। সালফারের ইলেকট্রন বিন্যাসটা একটু নিচেই দেয়া আছে, খেয়াল করো তোমরা। এটা যেহেতু যোজনী 2, এ 2টি সমযোজী বন্ধন গঠন করে। তাহলে H2S, এই সালফারের যোজনী 2, একটি সালফার পরমাণু 2টি হাইড্রোজেন পরমাণুর সাথে 2টি সমযোজী বন্ধন গঠন করবে। তাহলে এখানে বিজোড় ইলেকট্রন দেখো, এখানে টুয়াইস পি বাদ গেছে, টুয়াইস পি 6 হবে। তারপর এটা, তাহলে বিজোড় ইলেকট্রন আছে এই দুটা, এই দুটাই কি করবে? সমযোজী বন্ধন গঠনে অংশগ্রহণ করবে। বোঝা গেছে? জি স্যার। এটা একটু আগেই যেটা বলছি। তাহলে সালফার টেট্রাফ্লোরাইডে সালফারের যোজনী কত? 4। তাহলে সালফারের ইলেকট্রন বিন্যাসটা এবার হবে এরকম। এখানে কিন্তু 2p6টা পিছিয়ে গেছে। তাহলে বিজোড় ইলেকট্রন কয়টা? 4টা। এখন সালফারের যোজনী স্তরে একটা ফাঁকা ডি অরবিটাল আছে, তাহলে 1s2 2s2 2p6 3s2 3px2 3py1 3pz1। কিন্তু আমাদের সালফারের বিজোড় ইলেকট্রন লাগবে কয়টা? এক্ষেত্রে 4টা লাগবে। এর 3d অরবিটাল ফাঁকা আছে,
ধরো এক্স ওয়াই ওয়াই জেড যে কোনো একটা নিতে পারি, জেড স্কোয়ারও নিতে পারি, সমস্যা নেই। তাহলে এই যে বিজোড় ইলেকট্রনের আগের যে জোড়টা আছে সেটা আগে ভাঙবে। 3p(x) এর একটা ইলেকট্রন শক্তি শোষণ করে 3d তে আসবে, আসলে উত্তেজিত অবস্থায় সালফারের ইলেকট্রন বিন্যাসটা কি হবে? এই অংশটা নিয়নের ইলেকট্রন বিন্যাস এভাবে লিখলাম। এরপর 3s2 3px1 3py1 3pz1 3d z2 1। বিজোড় ইলেকট্রন কয়টা হলো? 4টা। তাহলে এবার সালফারের যোজনী কত? 4। সমযোজী বন্ধন কয়টা গঠন করবে? 4টি। তাহলে একটা সালফার দুটো অক্সিজেনের সাথে দুইটা সমযোজী বন্ধন গঠন করতে পারে, ইয়া 4টা সমযোজী বন্ধন গঠন করতে পারে এভাবে। অথবা একটা সালফার দুটো অক্সিজেনের সাথে দুইটা সমযোজী বন্ধন গঠন করলো, এপাশে একটা ক্লোরিনের সাথে করলো, এপাশে একটা ক্লোরিনের সাথে করলো, করতে পারে না? জি স্যার পারে। একটা সালফার মনে করো 4টাই ক্লোরিনের সাথে বন্ধন গঠন করলো, করতে পারে না? জি স্যার পারে। তাহলে এভাবে সালফার যোজনী চার প্রদর্শন করে এবং যৌগ গঠন করে। তবে অক্সিজেন আর সালফার একই গ্রুপের মৌল না? জি স্যার। অক্সিজেন শুধু 2 যোজনী প্রদর্শন করে, কিন্তু সালফার 2, 4, 6 প্রদর্শন করে। কেন? সেই উত্তেজিত অবস্থায় পরের যে ফাঁকা ডি অরবিটাল বিদ্যমান থাকে এজন্য। তাহলে সালফারের যোজনী স্তরে ফাঁকা ডি অরবিটাল আছে, কিন্তু অক্সিজেনের যোজনী স্তরে ফাঁকা টুয়াইস ডি অরবিটাল নাই। নাই, ওই জন্য স্যার তাহলে এর যোজনী স্তরে অরবিটাল সম্প্রসারণ হয় না, এর যোজনী স্তরের কি সম্প্রসারণ হয় না? সম্প্রসারণ হয়। জি স্যার। তাহলে সালফার পরিবর্তনশীল যোজনী প্রদর্শন করে, সালফার ডাইফ্লোরাইড গঠন করতে পারে, সালফার টেট্রাফ্লোরাইড গঠন করতে পারে, সালফার হেক্সাফ্লোরাইড গঠন করতে পারে, কিন্তু অক্সিজেন শুধু ডাইফ্লোরাইড গঠন করতে পারে। অক্সিজেন টেট্রাফ্লোরাইড হেক্সাফ্লোরাইড গঠন করতে পারে না। কেন পারে না? কারণ স্যার এর ফাঁকা ডি অরবিটাল বিদ্যমান নাই। এ পরিবর্তনশীল যোজনী প্রদর্শন করে না, যোজনী স্তরে ফাঁকা ডি অরবিটাল নেই। ক্লিয়ার? এগুলো আমরা পরে পড়ব। আচ্ছা, সালফারের যোজনী এভাবে 6 হতে পারে। সাধারণত বিজোড় ইলেকট্রন বিশিষ্ট অরবিটাল গুলো মুখোমুখি বা পাশাপাশি অধিক্রমণে সমযোজী বন্ধন গঠিত হয়। বিজোড় ইলেকট্রন বিশিষ্ট অরবিটাল গুলোর মুখোমুখি বা পাশাপাশি অধিক্রমণে সমযোজী বন্ধন গঠিত হয়। আর মুখোমুখি অধিক্রমণে সিগমা বন্ধন, পাশাপাশি অধিক্রমণে পাই বন্ধন গঠিত হয়। এগুলো আগে জেনেছো। দ্বিবন্ধন বা ত্রিবন্ধনের ক্ষেত্রে আগে সিগমা বন্ধন, পরে পাই বন্ধন গঠিত হয়। মুখোমুখি বা সামনাসামনি অধিক্রমণে দুটি অরবিটালের অধিক্রমণ বেশি হয়। আর এজন্য সিগমা বন্ধন অধিক শক্তিশালী। পাশাপাশি অধিক্রমণে দুটি অরবিটালের অধিক্রমণ কম হয়, তাই পাই বন্ধন দুর্বল। এগুলা কি বোঝা গেছে তোমাদের? জি স্যার। আচ্ছা, আজকে এই পর্যন্তই। নেক্সট দিনে আমাদের আলোচনা হবে সংকরীকরণ বা সংকরায়ন। খুবই গুরুত্বপূর্ণ টপিকস, ভেরি 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 ইম্পর্টেন্ট। পরের দিন আজকের যেগুলা আলোচনা করলাম এগুলো মৌলিক, আর পরেরটা হচ্ছে একবারে কি খুবই ইম্পর্টেন্ট একটা যৌগিক বিষয়। এটা কি ইম্পর্টেন্ট এবং যৌগিক বিষয়। তো ঠিক আছে, আমরা নেক্সট দিন এটা দ্বিতীয় অধ্যায়টা কি দ্বিতীয় অধ্যায়ের মতো বড়? প্রত্যেকটা অধ্যায় তোমাদের বড়, তবে মনে রাখবে তোমাদের দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায়, চতুর্থ অধ্যায়, এই 3টা অধ্যায় সবচেয়ে বেশি ভালো করে পড়তে হবে। প্রথম অধ্যায়টা ইজি, শেষের অধ্যায়টাও বর্ণনামূলক। ওগুলার আমি তোমাদেরকে এই যে ভিডিও লিংক পাঠিয়ে দেবো, তোমরা ধারাবাহিকভাবে দেখে নিও। স্যার আপনি এটার পিডিএফ দিবেন না? দিছে স্যার, পিডিএফ দিছি না? আচ্ছা দিছে স্যার, দিছে 11 স্যার MB। এই চিত্র ছাড়া এমনি সবগুলা খালি একেবারে সাজানো নাই? হ্যাঁ আছে আছে, ওটাও দিতে পারবো। স্যার তাহলে ওইটা দিয়ে দিন, তাহলে পড়তে বেশি সুবিধা হবে। ওকে, আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই থাক। সবাই ভালো থেকো। আর ওই যে হোমওয়ার্ক স্যার আসসালামু আলাইকুম। স্যার আসসালামু আলাইকুম।